৮ মাসের মধ্যে বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান আবারও কমিয়ে এনেছে ফিচ রেটিংস। বিশ্বের অন্যতম প্রধান ঋণ মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশের ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং অর্থাৎ আইডিআর বিবি মাইনাস থেকে বি প্লাস করেছে। এই বিষয়টি আসলে কি, এর কারণে কি প্রভাব পড়তে পারে আমাদের অর্থনীতিতে, সব মিলিয়ে আলোচনা আজকের বার্তাকক্ষ থেকে। দর্শক স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে, সাথে আছি আমি নিকিতা নন্দিনী। বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালিউর রহমান। ওয়ালিউর রহমান ভাই, আমি শুরুতেই দর্শকদের বলছিলাম আজ ফিচ রেটিংসের বিষয়ে আমাদের শিরোনামও এটি রেখেছি যে ৮ মাসের মধ্যে আবারও দেশের ঋণ মান কমালো ফিচ। আমি শুরুতে একটু জানতে চাইব যে বিষয়টা আসলে কি বলতে এই যে ফিচ রেটিংস আমাদের ঋণ মান কমালো নাকি বাড়ালো, এই বিষয়টা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা পুরো দেশের একটা ঋণ মান ঠিক করেছে ফিচ হলো একটা মার্কিন প্রতিষ্ঠান। এদের মূল একটা কাজ হলো যে ঋণ মান তারা নির্ণয় করে, তারা নির্ধারণ করে। এটা একটা দেশেরও হতে পারে, কোম্পানি হতে পারে। তাই এরা আসলে অনেক ক্ষেত্রে তারা সার্ভিসগুলো দেয়। ফিচ হলো পৃথিবীর সেরা তিনটা বিগ থ্রি নামে এগুলো পরিচিত, তার একটা। বাকিটা হলো মুডিজ এবং S&P। সো ফিচের এটা খুব শুধু ফিচ নেই, তিনটারই আসলে খুব গুরুত্ব আছে। যখনই এরা কোনো ক্রেডিট রেটিং দেয়, ঋণ মান ঠিক করে দেয়, সেটা আসলে সারা বিশ্বে সবাই এটা দেখে। বিশেষ করে যারা ঋণ দেয়, লেন্ডার যারা, তারা দেখে যে ফিচ অথবা মুডিজ অথবা S&P কী ধরনের রেটিংস আসলে দিল। এটা দেশের ক্ষেত্রে হতে পারে, কোম্পানির ক্ষেত্রে হতে পারে। একটা দেশ কিন্তু ঋণ করে, বাংলাদেশ যেমন ঋণ করে, আবার বাংলাদেশের বিভিন্ন কোম্পানিও ঋণ করে। তো সব মিলিয়ে যখন এই দেশের ব্যাপারে একটা ক্রেডিট রেটিং দেয়, তখন তার একটা অন্যরকম গুরুত্ব থাকে। ফিচ সেই কাজটি করেছে, এবং শুধু তা না, ফিচ তার আগে মুডিজ দিয়েছে, কিছুদিন আগে S&P দিয়েছে। সো বাংলাদেশের ব্যাপারে কিন্তু গত এক বছরে তিনটা এই বড় প্রতিষ্ঠানে দিয়েছিল, ফিচ আবার দিল এখন। আচ্ছা, যেটা আপনি বললেন শুরুতেই যে ৮ মাসের মধ্যে দিয়েছে, গত সেপ্টেম্বরে বলেছিল। গত সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশের যেটা দীর্ঘমেয়াদী যেটা ঋণ যে মান, যেটা ক্রেডিট রেটিং, সেটা কমিয়েছিল, স্টেবল ছিল, সেটাকে তখন করলো বিবি মাইনাস, এবং বলল যে পরিস্থিতি খারাপ হয়েছে বলেই বাংলাদেশের ক্ষেত্রে এটা কমিয়ে দেওয়া হলো। ৮ মাসের মাথায় এসে আবার ফিচ একই কাজ করলো। তারা বললো যে না, ইভেন বিবি মাইনাস যেটা তারা করেছিল সেটাও বাংলাদেশের জন্য এখন এটা আর খাটছে না। সো তারা আরও কমিয়েছে, এখন এটা বি প্লাস হয়েছে। সো পরিস্থিতি কিন্তু আগের চেয়ে খারাপ হয়েছে। এর আগে কিন্তু যেটা বলছিলাম যে মুডিজ, তারাও বাংলাদেশের ঋণ মান কমিয়েছিল, তার আগে S&P তারা কমিয়েছিল। সো গত এক বছরে তিনটাই কমিয়েছিল, বরং ফিচ এই ৮ মাসের মধ্যে আবার দ্বিতীয়বার একই কাজ করলো। সো বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের যে ঋণ করার যে সক্ষমতা, অথবা বাংলাদেশি কোনো কোম্পানি বা বাংলাদেশি কোনো ব্যবসায়ী, তাদের যে ঋণ করার যে সক্ষমতা বা এখানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করার যে আসলে একটা কর্মকাণ্ড, তার উপরে তার একটা প্রভাব এখানে থাকছে, এবং সেই কারণে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অর্থনীতিতে এর প্রভাব কি, এটা তো আলোচনায় আসবেই, কিন্তু এইবারে যে ঋণমানটা কমিয়ে আনলো, তার আগে যেটি জানতে চাইবো যে ঋণমান কমিয়ে আনার পেছনের মূল কারণগুলো কি। যেমন প্রতিবেদন থেকে আমি জানলাম যে এই বি প্লাসে নামিয়ে আনার একটা কারণ হচ্ছে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভের একটি বিষয়। তো এই বিষয়টার সাথে মূল কারণগুলো আসলে কি কি, তো যেহেতু এর একটা প্রভাব তো নিঃসন্দেহে আছেই, সেই ক্ষেত্রে এই কারণগুলোকে মাথায় রেখে কোনো সমাধানের দিকে যাওয়া হচ্ছে কিনা, বা এরকম আলোচনা বা সম্ভাবনার দুয়ার খুলছে কিনা, সব মিলিয়ে একটু জানতে চাচ্ছি। এখানে মূলত সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি। কোনো দেশ যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়, বা কোনো কোম্পানি যদি বাংলাদেশকে ঋণ দিতে চায়, বা যে কেউ কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড যদি করতে চায়, তাহলে তারা দেখবে যে এইখান থেকে আবার টাকাটা ফেরত যাবে কিনা। সো একটা বড় জিনিস হলো যে আসলে বাংলাদেশের পকেটে টাকা আছে কিনা, ওই টাকাটা ওই অর্থটা ফেরত দেওয়ার জন্যে। বাংলাদেশের পকেটে টাকায় একটু ঘাটতি আছে। আমরা যেটা জানি যে আমাদের এখানে রিজার্ভ, যেটা একটা সময়ে
$48 বিলিয়ন হয়েছিল, সেটা এখন কমতে 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 সরকারি হিসাবে বা বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা 2000 বিলিয়নের কম। কিন্তু আমরা যেটা যেটা খবর পাচ্ছি বা যেটা পেয়েছি সেটা হলো যেটা প্রকৃত যেটা আসলে রিজার্ভ সেটা 1300 কোটি বা $13 বিলিয়ন মতো। এটা খুব ভালো কোনো আসলে রিজার্ভ না এই সেন্সে যে বাংলাদেশের ধরেন ইম্পোর্ট করতে বাংলাদেশ যত পণ্য আমদানি করে তাতে প্রতি মাসে প্রায় $500 কোটি মতো লাগে। এখন আমদানি নিয়ন্ত্রণ করার পরেও $500 কোটি যদি লাগে, তার মানে $1300 কোটি, এটা 3 মাসেরও আসলে ইম্পোর্ট যে দায় দেনা আছে সেটা পূরণ করতে পারবে না। তার মানে পরিস্থিতি সেদিক থেকে যদি চিন্তা করা যায় যে আসলে আমাদের হাতে প্রচুর বা খুব কমফোর্টেবল কোনো আসলে রিজার্ভ নেই। যেহেতু আমাদের এখানে খুব কমফোর্টেবল রিজার্ভ নেই, ফিচ অথবা অন্য যে কোনো ক্রেডিট রেটিং এজেন্সি সেইটাই দেখে যে আমাদের এক্সটার্নাল সেক্টরের কি অবস্থা। এক্সটার্নাল সেক্টরের অবস্থাটা আসলে ওই অর্থে ভালো না যে আমরা আসলে ওই কোনো লেনদেনের ক্ষেত্রে পেমেন্টগুলো করতে পারবো কিনা। আমরা জানি যে অনেকগুলো বিদেশি পেমেন্ট এই মুহূর্তে স্থগিত করে রাখা হয়েছে বাংলাদেশের রিকোয়েস্ট বলেছে যে আমরা কিছুদিন পরে এটা পে করব। সো যাতে আসলে আমাদের রিজার্ভ খুব আরও বেশি আসলে ক্ষয় না হয়, সেটা হলো একটা ব্যাপার। কিন্তু রিজার্ভটা আসলে এই পর্যায়ে যে এসছে, হ্যাঁ, সো এটা পূরণ হচ্ছে না কেন? আমরা জানি যে পূরণ হওয়ার জন্য বড় দুইটা পথ আছে, একটা হলো রপ্তানি, একটা হলো রেমিটেন্স বা প্রবাসী আয়। আমাদের রপ্তানি এবং প্রবাসী আয়ের আসলে শেষ আমি যদি 5 মাসে ধরি কি অবস্থা? খুব ভালো অবস্থা না, ওই অর্থে যে ওই যে ক্ষয় পূরণ করার জন্য বা ঘাটতি যেটা আছে ওইটা পূরণ করার জন্য যতটা ভালো হওয়া দরকার অতটা ভালো না। কিছুটা হয়তো রপ্তানি আগের চেয়ে সামান্য একটু বেড়েছে। রেমিটেন্সও দেখা যাচ্ছে যে গত মাসে যেমন $200 কোটি এখানে এসেছে। সো কিন্তু যতটা আসলে দরকার সেটা হচ্ছে না। সো ওই কারণে কিন্তু যে আমাদের যে ঘাটতি যেটা অলরেডি তৈরি হয়ে গেছে সেই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে একটা সমস্যা আছে। এবং এইখানেই বলছে ফিচ যে আসলে এই সমস্যাটা কিন্তু এখান থেকে যাচ্ছে না সহজে। তারা এটাও বলেছে যে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে যে ব্যবস্থা নিল যে যাতে রিজার্ভ বাড়ে, সেই কারণে ডলারের দাম বাড়ানো হলো, 110 টাকা থেকে 117 টাকা হয়েছে। সো এর ফলে আশা করা হচ্ছে যে রপ্তানি আয় বাড়বে বা প্রবাসী আয় বাড়বে। ফিচ মনে করে যে এটা খুব বড় রকমের যে আসলে একটা সুবিধা দেবে সেটা কিন্তু তারা এখনো এটা মনে করছে না, কারণ এটা স্টেবল হচ্ছে না। তাদের কথা হলো এটা যে এটা স্টেবল হচ্ছে না। সো ওই কারণে এই জিনিসটা আসলে এটা প্রমাণ করছে যে বাংলাদেশ যে ধরনের ব্যবস্থাগুলো নিচ্ছে, ফিচের মতো প্রতিষ্ঠান তারা ঠিক কনফিডেন্ট না যে বাংলাদেশ এর ফলে সমস্যা থেকে বেরিয়ে আসবে। সেই যেহেতু কনফিডেন্সটা পাচ্ছে না, সে আস্থাটা পাচ্ছে না, তারই একটা রিফ্লেকশন কিন্তু হলো এইটা যে আমাদের এখানে আমরা যদি রেমিটেন্স বলি বা আমাদের যে রপ্তানি বলি খুব ভালো হবে, সেটা তারা কিন্তু আসলে মনে করছে না। ফলে আমাদের রিজার্ভ, যে বৈদেশিক মুদ্রার যে মজুদ অথবা যে বৈদেশিক বাণিজ্যের যে লেনদেন যেটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট, এইগুলো যে আসলে খুব ভালো অবস্থায় নেই, তারই একটা রিফ্লেকশন হলো ফিচের এই সর্বশেষ এই পদক্ষেপটা। এবং আমরা আমাদের শিরোনামের সাথে আরেকটি শিরোনাম যেটি রেখেছি, যে প্রশ্নটি রেখেছি যে অর্থনীতিতে আসলে কি প্রভাব পড়তে পারে, তা ওয়ালুর রহমান ভাই আপনার আলোচনায়ও অনেকটা চলেও এসেছে, তারপরেও যদি এই ব্যাখ্যাটি দিয়ে শেষ করতে। এখানে আসলে যেটা মূল সমস্যাটা হয়, যেটা আমি একটু আগে বলেছিলাম, সেটা হলো যে বাংলাদেশের ব্যাপারে বাইরের দেশের বা কোম্পানির কনফিডেন্স, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কারণ যখনই বাংলাদেশ কোনো একটা ঋণ নেবে বাইরে থেকে অথবা বাংলাদেশের কোনো একটা কোম্পানি ঋণ নেবে, তখন তারা দেখতে চাইবে যে বাংলাদেশের আসলে ওই পার্টিকুলার ক্ষেত্রে ক্রেডিট রেটিংটা কি আছে। যখনই এটা হয় তখনই কি হয়, যদি দেখে যে না বাংলাদেশের ক্ষেত্রে আসলে ক্রেডিট রেটিং খুব ভালো না, তখন কিন্তু সুদের হার বেড়ে যায়। হ্যাঁ, যেটা হয়তো বাংলাদেশ অথবা বাংলাদেশি কোনো কোম্পানি হয়তো কম সুদে ঋণ পেত, সেখানে সুদের হার বেড়ে যায়। আরেকটা থাকে হলো ঝুঁকি প্রিমিয়াম, যেহেতু বাংলাদেশের কোনো কোম্পানি অথবা দেশ ঠিকমতো এটা পে করতে পারবে কিনা, রিপে করতে পারবে কিনা একটা অনিশ্চয়তা থাকে। সেই কারণে এটা যারা লেন্ডার তারা মনে করে এটা একটা ঝুঁকি, এবং ঝুঁকির ক্ষেত্রে তারা একটা আলাদা চার্জ তারা কিন্তু এখানে অনেক সময় আরোপ করে, যেটাকে ঝুঁকি প্রিমিয়াম আমরা এটা বলতে পারি। তো সেই রকম যদি ঝুঁকি প্রিমিয়াম দেয়, তাহলে পরে কি হচ্ছে, আমার আসলে সব মিলিয়ে খরচ বেড়ে যাচ্ছে।
আমার সুদের জন্য খরচ হচ্ছে, আমার ঝুঁকি প্রিমিয়ামের জন্য খরচ হচ্ছে। সো আমি যদি একজন ব্যবসায়ী হই তাহলে আমার ব্যবসা করার খরচটা বেড়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা বড় সমস্যা হয় আমাদের ব্যাংকগুলোর। এই সমস্যাটা হবে কারণ ব্যাংকগুলোর ক্ষেত্রে তখন তাদের যে করেসপন্ডেন্ট যে ব্যাংকিং তারা করবে অন্য দেশের সাথে, তখন অন্য দেশগুলো বলবে ওয়েল তুমি আমার টাকাটা ফেরত দিতে পারবা কিনা, তাহলে আমাকে এক্সট্রা এরকম একটা মানে একটা দাও, একটা চার্জ দাও। সো এই যে অতিরিক্ত যে আসলে ব্যবসা করার খরচটা বেড়ে যাচ্ছে, এইটা আমাদের জন্য খুব একটা ভালো হবে না আর কি। এইটাই আসলে মূল সমস্যা এখানে, এটা বলা যেতে পারে। সো সার্বিকভাবে বলা যেতে পারে অর্থনীতিতে এর খুব নেতিবাচক একটা প্রভাব হয়তো পড়তে পারে। এবং এটা যেমন বিশ্লেষকরা বলছেন যে এটা আসলে দুশ্চিন্তার কারণ বাংলাদেশের জন্য। এখন যদি ফিচের মতো করে আবার যদি S&P যদি আবার এটা কমিয়ে দেয়, তখন একজন আরেকজনকে ফলো করবে এবং ইউজুয়ালি এই বড় বিগ 3 যারা আছে একটা আরেকটাকে আসলে ফলো করে। সেটা যদি করে তাহলে বাংলাদেশের জন্য সেটা খুব ভালো সংবাদ হবে না। ওয়ালুর রহমান ভাই, আমরাও আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি। এই বিষয়গুলো নিয়ে সামনে আপনার সাথে নিশ্চয়ই আরও আলাপ হবে। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালুর রহমান। আমরা আলাপ করলাম 8 মাসের মধ্যে আবারও দেশের ঋণ মান কমালো ফিচ। আপনি কি ভাবছেন? আমাদের জানতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।